রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা কার কাঁদে, ছেলেটি মরে গেছে, আরে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। মোহাম্মদ মাহবুবুল হক খান একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন। তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। আজম খানকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। তবে তার অনুজ সঙ্গীত শিল্পী ও সঙ্গীতরসিক মাকসুদুল হক তার পপ সঙ্গীত শিল্পী অভিধাকে অপসংজ্ঞায়ন মনে করেন। তিনি তাকে বাংলাদেশের রক সঙ্গীতের অগ্রপথিক হিসাবে বিবেচনা করেন। তার গানের বিশেষত্ব ছিল পশ্চিমা ধাঁচের পপ গানে দেশ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতি। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বাংলাদেশ, রেল লাইনের ওই বস্তিতে, ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আশি আশি বলে ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে 1972 সালে। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। জন্ম ও ছেলেবেলা। 28 ফেব্রুয়ারি 1950 সালে আজম খান ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। বাবা সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে তার ছেলেবেলা কাটে আজিমপুরের 10 নম্বর সরকারি কোয়ার্টারে। 1955 সালে তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণীতে ভর্তি হন। 1956 সালে তার বাবা কমলাপুরে বাড়ি বানান। এরপর থেকে সেখানে বসতি তাদের। সেখানে তিনি কমলাপুরের প্রভিন্সিয়াল স্কুলে প্রাথমিক স্তরে এসে ভর্তি হন। তারপর 1965 সালে সিদ্ধেশ্বরী হাই স্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে 1968 সালে এসএসসি পাশ করেন। 1970 সালে টি&টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান। 1969 সালের গণঅভ্যুত্থানের সময়ে আজম খান পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। তখন তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন। প্রথম দিকে তিনি আব্দুল লতিফের গাওয়া গণসঙ্গীত গাইতেন। 1971 সালে আজম খানের বাবা আফতাব উদ্দিন খান সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বাবার অনুপ্রেরণায় যুদ্ধে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। 1971 সালে যুদ্ধ শুরু হলে তিনি পায়ে হেঁটে আগরতলা চলে যান। আগরতলার পথে সঙ্গী হন তার দুই বন্ধু। তিনি প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতের মেলাঘরের শিবিরে। সেখানে তিনি শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমির কাছে এলএমজি রাইফেল চালানো সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সময় তার লক্ষ্য ছিল সেক্টর 2 খালেদ মোশাররফের অধীনে যুদ্ধে যোগদান করা। আজম খান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 21 বছর বয়সে। তার গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগাত। যুদ্ধ প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া শুরু করেন। কুমিল্লার সালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। এর কিছুদিন পর তিনি পুনরায় আগরতলায় ফিরে আসেন। এরপর তাকে পাঠানো হয় ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নেয়ার জন্য। আজম খান ছিলেন 2 নম্বর সেক্টরের একটা সেকশনের ইনচার্জ, আর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল খালেদ মোশাররফ। ঢাকায় তিনি সেকশন কমান্ডার হিসেবে ঢাকা ও এর আশেপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন। আজম খান মূলত যাত্রাবাড়ি গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলো পরিচালনার দায়িত্ব পান। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার নেতৃত্বে সংঘটিত অপারেশন তিতাস। তাদের দায়িত্ব ছিল ঢাকার কিছু গ্যাস পাইপলাইন ধ্বংস করার মাধ্যমে বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল পূর্বানীর গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানো। তাদের লক্ষ্য ওই সকল হোটেলে অবস্থানরত বিদেশিরা যাতে বুঝতে পারে যে দেশে একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধে তিনি তার বাম কানে আঘাতপ্রাপ্ত হন, যা পরবর্তীকালে তার শ্রবণ ক্ষমতায় বিঘ্ন ঘটায়। আজম খান তার সঙ্গীদের নিয়ে পুরোপুরি ঢাকায় প্রবেশ করেন 1971 ডিসেম্বরের মাঝামাঝি। এর আগে তারা মাদারটেকের কাছে ত্রিমোহনীতে সংগঠিত যুদ্ধে পাক সেনাদের পরাজিত করেন। তার অংশগ্রহণ করা এই গেরিলা দলের নাম ছিল ক্র্যাক প্লাটুন। সঙ্গীত জীবন, প্রারম্ভ ও উচ্চারণ ব্যান্ড। আজম খানের কর্মজীবনের শুরু প্রকৃতপক্ষে 60-এর দশকের শুরুতে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর 1972 সালে তিনি তার বন্ধুদের নিয়ে উচ্চারণ ব্যান্ড গঠন করেন। তার ব্যান্ড উচ্চারণ এবং আখন্দ, লাকি আখন্দ ও হ্যাপি আখন্দ ভ্রাতৃদ্বয় দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বন্ধু নীলু আর মনসুরকে গিটারে, সাদেক ড্রামে আর নিজেকে প্রধান ভোকালিস্ট করে অনুষ্ঠান করেছেন। 1972 সালে বিটিভিতে সেই অনুষ্ঠানের এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে গান দুটি সরাসরি প্রচারিত হলে ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা পান এই গানের দল। তার পাড়ার বন্ধু ছিলেন ফিরোজ শাই। পরবর্তীকালে তার মাধ্যমে পরিচিত হন ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজের সাথে। একসাথে বেশ কয়েকটা জনপ্রিয় গান করেন তারা। এরই মধ্যে আরেক বন্ধু ইশতিয়াকের পরামর্শে সৃষ্টি করেন একটি অ্যাসিড রক ঘরানার গান জীবনে কিছু পাবো না এ হে হে। তিনি দাবি করেন এটি বাংলা গানের ইতিহাসে প্রথম হার্ড রক। শাসকশ্রেণীর অসন্তোষের শিকার। 1974 সালে বিটিভিতে প্রচারিত আব্দুল্লাহ আবু সাঈদ এক উপস্থাপিত অনুষ্ঠানে 1974-এর দুর্ভিক্ষ নিয়ে তিনি রেললাইনের ওই বস্তিতে গানটি পরিবেশন করেন। রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ। গানটি এরপর সকলের মুখে মুখে ফিরতে থাকে। এরপর তৎকালীন বঙ্গবন্ধু সরকার বিটিভিতে তার আর কোনো অনুষ্ঠানের উপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের সঙ্গে তার সম্পর্কও তিক্ততায় পর্যবসিত হয়। 1977-এ সামরিক অভ্যুত্থানের ফলে জিয়াউর রহমান সরকার নীতি পুলিশগিরির, যেমন বড় চুল রাখায় নিষেধাজ্ঞা, রাস্তায় ধরে নিয়ে চুল কেটে দেওয়া ইত্যাদি, ফলে আজম খানের কনসার্ট ও উপস্থিতি কমতে থাকে। 1982-এ বাংলাদেশে সামরিক অভ্যুত্থানে এরশাদ জিয়ার অনুসরণ করেন, যা আজমকে শ্রোতৃমণ্ডলী থেকে আরও বিস্মৃত করে ফেলে। একক সঙ্গীত শিল্পী, সম্পাদনা। এক যুগ নামে তার প্রথম অডিও অ্যালবাম ক্যাসেট প্রকাশিত হয় 1982 সালে। 17টি একক, ডুয়েট ও মিশ্রসহ সব মিলিয়ে তার গানের অ্যালবাম 25টি। তার প্রথম সিডি বের হয় 1999 সালের 3 মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রয়োজনায়। আজমের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে দিদিমা, বাংলাদেশ, কেউ নাই আমার, অনামিকা, কিছু চাওয়া, নীল নয়নতা ইত্যাদি। মৃত্যুর পর আগস্ট 11, 2011 সালে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গুরু তোমায় সালাম নামে তার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবন। আজম খানের মায়ের নাম জোবেদা খাতুন। তার বাবা মোহাম্মদ আফতাব উদ্দিন খান তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। আজমের 3 ভাই ও 1 বোন ছিল। বড় ভাই সাইদ খান, সরকারি চাকরিজীবী, মেজ ভাই বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলম খান। আলম খানের তত্ত্বাবধানে আজম খানের প্রথম গান রেকর্ডিং হয়েছিল। ছোট ভাই লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা, এবং ছোট বোন শামীমা আক্তার খানম। 1981 সালের 14 জানুয়ারি ঢাকার মাদারটেকে তিনি শাহেদা বেগমকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় 1 ছেলে এবং 2 মেয়ে। প্রথম সন্তানের নাম ইমা খান, দ্বিতীয় সন্তান হৃদয় খান এবং তৃতীয় সন্তান অরণি খান। স্ত্রী শাহেদা বেগমের মৃত্যুর পর থেকে একাকী জীবনযাপন করেন তিনি। অন্যান্য ভূমিকা। 1991 থেকে 2000 সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। তিনি ভালো সাঁতারু ছিলেন এবং নতুন সাঁতারুদেরকে মোশাররফ হোসেন জাতীয় সুইমিং পুলে সপ্তাহে 6 দিন সাঁতার শিখাতেন। 2003 সালে তিনি গডফাদার নামক একটি বাংলা সিনেমায় অভিনয় করেন। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। মৃত্যু। পপ সম্রাট আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে 5 জুন 2011 তারিখ রবিবার সকাল 10:20 ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখযোগ্য গান। অভিমানী, আলাল ও দুলাল, দিদিমা, বাংলাদেশ, বাংলাদেশে, ফেলে আসা দিনগুলো পিছু ডাকে, কেউ নাই আমার, আর দেখো না, ব্যস্ত ভব ঘুরে, আর গাইব না গান, থাকব না যেদিন, রকস্টার, বর্ষাকাল, মাটির পৃথিবীতে, নতুন পুরাণ, নীল নয়না, কিছু চাওয়া, অনামিকা, পুড়ে যাচ্ছে, গুরু তোমায় সালাম, ওরে সালেকা ওরে মালেকা, পাপড়ি কেন বোঝে না, চাঁদকে ভালোবেসো না, হাইকোর্টের মাজারে, পর্দায় অভিনয়,
সঙ্গীতের পাশাপাশি মিডিয়ার অন্যান্য ক্ষেত্রে আজম খান কাজ করেছেন। একটি নাটক, একটি চলচ্চিত্র ও বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হীরামন নাটক কালা বাউল 1986, চলচ্চিত্র গডফাদার, বিজ্ঞাপন ক্রাউন এনার্জি ড্রিঙ্কস 2003, বাংলালিংক 2005 এবং 8, কোবরা ড্রিঙ্কস 2010। বন্ধুরা, এটাই ছিল পপ সম্রাট আজম খানের জীবনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।